রসায়নের পঞ্চম অধ্যায় আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায় কি? রাসায়নিক বন্ধন, এই অধ্যায়ের নাম। আমরা এই টপিকগুলো আলোচনা করব। কি কি আছে? যোজ্যতা ও যোজনী, পরে হচ্ছে যৌগমূলক ও যোজনী, মানে যৌগমূলক এবং যৌগমূলকের যোজনী নিয়ে আলোচনা করব। পরে কি আছে? সংকেত লেখার নিয়ম, কিভাবে আমরা সংকেত দেখতে পারবো এবং সংকেত দেখলে যাতে আমরা নামগুলো বলতে পারি। পরে হচ্ছে আণবিক ও গাঠনিক সংকেত, এগুলো আমরা যৌগযোগ চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম, ঠিক না? তাও আবার একটু রিভিশন দেব। পরে কি আছে? অষ্টক ও দুইয়ের নিয়ম, ঠিক না? নিষ্ক্রিয় গ্যাস, যে যে গ্যাসগুলো নিষ্ক্রিয় আছে এরা কি কিসের জন্য নিষ্ক্রিয় হয় এটা আলোচনা করব। বন্ধন ও বন্ধনের গঠন। বন্ধন আপাতত দুইটা বন্ধন নিয়ে আমরা আলোচনা করব, একটা হলো সমযোজী বন্ধন। তো প্রথম হচ্ছে আমাদের বইয়ের হচ্ছে এটা কয় পৃষ্ঠা? 84 পৃষ্ঠা। যোজ্যতা ইলেকট্রন, শুধু যোজ্যতা ইলেকট্রন দেওয়া আছে। আমরা যোজ্যতা এবং যোজনী দুইটা একসাথে আলোচনা করব, তাইলে সবচেয়ে সহজ হবে। যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে ওই ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলবো? যোজ্য ইলেকট্রন। যেমন আমি যে কোনো একটা মৌল এখানে লিখি, সাপোজ অক্সিজেন লিখলাম। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে দেখবো কয়টা ইলেকট্রন আছে। তো এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ক্রিয়া কত, মানে কয় নম্বরে আছে অক্সিজেন? 8 নম্বরে। তো প্রথমটার মধ্যে দুইটা, পরের মধ্যে কয়টা? আর সবগুলো জোড় অবস্থায় থাকবে, ঠিক আছে? জোড়ায় থাকবে। তো এখানে আমি যদি বলি অক্সিজেনের যোজ্যতা বা যোজ্যতা ইলেকট্রন কয়টা, সংখ্যা কয়টা, আমি কিন্তু এখানে লিখতে পারবো 6টি বা 3 জোড়া, ঠিক আছে না? এখন যদি বলি যে অক্সিজেনের যোজনী কত, তাহলে কি 6 হইব? না, 6 হইব না। তাইলে কিন্তু আমরা কি করব? আমরা যোজনী আমি সংখ্যাটা বলছি যে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে ওই ইলেকট্রনের সংখ্যাই যোজ্যতা। এখন যোজনী কি? যোজনী হচ্ছে একটা মৌলের বা পরমাণু, যেই কথা মৌল দেখি কথা, একটি মৌলের বা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করে ওইটা তার ওই মৌলের কি? যোজনী। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই অক্সিজেনের যোজনী কত হইব? 2। কিভাবে হচ্ছে? অষ্টপূর্ণ হওয়ার জন্য সে আর অন্য কোন মৌল বা পরমাণু থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করব, মানে হালত করব, রেডি থাকবো, ঠিক না? যেমন এটা কিভাবে আমরা বলতাম 2টা গ্রহণ করব, দিব না, এটা আরেকবারে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। জাস্ট একটু আমি বাড়ি দিয়ে দিতেছি। যেমন 1 থেকে যদি কয়টা থাকে? 3টা থাকে। সর্বশেষ শক্তি স্তরে যদি 1 থেকে 3 ইলেকট্রন থাকে তাহলে সে কি করে? দান করে। এবং যদি 5 থেকে 7টা থাকে গ্রহণ করবে, আর 4টা থাকলে শেয়ার করে, মানে কিছু কিছু ক্ষেত্রে ইয়ে করে। তো 4টা থাকলে কি করে? শেয়ার করে। যেমন এই ইলেকট্রনটা বা এই পরমাণুটা কি আছে, নাম কি পরমাণুর? অক্সিজেন। এই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। যদি বলে যোজনী কত? তো এটা কি ক্লিয়ার হইছে? যোজ্যতা ইলেকট্রন। এখন যদি আমি এই যে সোডিয়াম লিখি, এটা কি তোরা পারবি? সোডিয়াম এখানে কয় নাম্বার? আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে কয়টা? 2টা। পরে কয়টা? পরে 8টা থাকবো। পরে কয়টা দিমু? পরে একটা। তাহলে আর যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। যোজনী কয়টা? যোজনী 2। একই তো, কারণ সে একটা আছে, একটা কি করব? দান করব। তাহলে যোজনীও একই। এখন পরে হচ্ছে যৌগমূলক যোজনী। এখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট। যৌগমূলক যদি আমরা না চিনি তাহলে কিন্তু সংকেত এগুলো পারবো না, ঠিক আছে? তো দেখ, যৌগমূলকগুলো আমি তোদেরকে একবারে মুখস্থ করেছিলাম এবং আবার মুখস্থ করবি। এখানে দেখ, যৌগমূলক জিনিসটা আসলে কি? দেখ, এখানে সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞা আগে বই থেকে বই, পরে আমার বই আমি বুঝাই দিব। দেখ, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। আচ্ছা, আমরা কি জানি এই যে একটা পরমাণু, এই পরমাণুর নিউক্লিয়াসের আধান যত থাকে, নিউক্লিয়াসে ধনাত্মক আধান না ঋণাত্মক আধান? ধনাত্মক আধান। এই ধনাত্মক আধানের মানে যে ধনাত্মক আধানটা যত থাকে, চারদিকে যে ইলেকট্রন আছে না, এই ইলেকট্রন আধান সেমই থাকে, যার কারণে
এটার সম্পূর্ণ বা সমগ্র ভর কত হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, কারণ এখানে নিউক্লিয়াসের ভর থাকলো হলো 10 কেজি ধর থাকলো না, সাপোজ কইলাম আর কি 10 থাকলো, তাহলে সবগুলো ইলেকট্রনের ভর কত 10 থাকলো, সামগ্রিকভাবে কত হয়ে যায়, 0 হয়ে যায়। কিন্তু যদি তুই একটা ইলেকট্রন এখান থেকে নিয়ে যাস বা কেউ যদি দান করে দেয়, তাহলে কি আর সমান থাকবো? হয়তোবা কি করব, ধনাত্মক থাকবো নয়তোবা ঋণাত্মক থাকবো। ওই ধনাত্মক ঋণাত্মকতে গিয়ে এখানে একটা যৌগমূলের ব্যাপার আছে হয়। যেমন আমরা যদি কই যৌগমূলক, এটার নাম কি NH4 প্লাস, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম না, এই অ্যামোনিয়ামটা দেখ, এটা কিন্তু আগে একটা বিক্রিয়া করছে, এই কিন্তু বিক্রিয়া করছে যে আরেকটা আমি দেখা, যেমন কার্বনেট Cu মাইনাস, এখন এই কিন্তু বিক্রিয়া, আচ্ছা 2 মাইনাস, এও কিন্তু কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করছে। বিক্রিয়া করলে আমরা জানি, বিক্রিয়া করলে সব কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে, মোটামুটি কিছু ম্যাক্সিমাম মেনে চলে, কিছু সামান্য কিছু মেনে চলে, যেমন PCl কি 6 না PCl5 SF6 এরা মেনে চলে না। কিন্তু বিক্রিয়াকালে কিন্তু সবগুলা কি করে, অষ্টকপূর্ণ করে, অষ্টকপূর্ণ হইলে এরা নিষ্ক্রিয় হয়ে যায়, কি হয়ে যায়, নিষ্ক্রিয়। কিন্তু এরা বিক্রিয়া কইরো হেরা কয় একটু গাউরমূল যেটা বলে গাতেরা, এরা বিক্রিয়া করার পরেও এদের এরা চাই কি ইলেকট্রন গুলো কি করতো, আদান প্রদান করতো, যার জন্য এদেরকে আমরা যৌগমূলক বলে থাকি। ঠিক আছে, তাও এটা তোরা একটু ভালো করে পড়বি, এই কথাগুলো লিখবো। তো এই যৌগমূলক গুলো একদম মুখস্থ করতে হইব। যৌগমূলকের আমরা জানি কি, যৌগমূলক যোজনী লিখছি না, যৌগমূলকের এই যে আধান, যৌগমূলকের যে আদান আর যোজনী সেম, আদান কি হয়, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যদি কি হলো দিয়ে দেয় প্লাস আর নাম দেয় মাইনাস। যেমন অ্যামোনিয়াম NH4 প্লাস দিছি, মানে কি এখানে NH4, এই সেখানে কয়টা, চারটা দেখা যায়, যদি কিন্তু একটা দান করছে না, তাহলে কয়টা হইব, তিনটা। এখানে দেখ বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে এই জিনিসটা, এই যে যেমন একটি নাইট্রোজেন পরমাণুর সাথে 3টি হাইড্রোজেন ও একটি H+ আয়ন, এই যে দেখ এখানে কিন্তু 3টা কি হয় হাইড্রোজেন এবং একটা কি হয় H+ আয়ন, যেটা সে কি করে দান করে দিয়ে দেয়, দান করে না, দান করে দিয়ে দেয়, ওই সকলগুলো মিলে এখানে কি হয় অ্যামোনিয়াম। আমি এটা ক্লিয়ার করতে পারছি না, আবার বলবো আবার। অ্যামোনিয়ামটা কি করছে, অ্যামোনিয়ামটা এখানে N আছে হচ্ছে একটা এবং হাইড্রোজেন আছে কয়টা, তিনটা এবং একটা আছে কি H আয়ন, এই মিলা হইছে কি NH4 প্লাস। তো এই যৌগমূলকগুলা একবারে আমাদের মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, তো পরবর্তী আছে আমরা লিখছি সংকেত লেখার নিয়ম। যদি আমরা কেউ এই যৌগমূলকগুলা পারি, তাহলে সংকেত আমরা খুবই সহজে লিখতে পারবো, যদি যৌগমূলক পারি। আর যৌগমূলকের আয়ন এবং যোজনী কি বলছি, সেম। এখন আমি যে কোনো মৌল লিখতে কিন্তু পারবো, যেমন আমি যদি এটা লিখি Na2CO3, তো এটার নাম কি, এই যে বুঝছি কিভাবে, এই যে এটা হচ্ছে কার্বনেট না, এটা কার্বনের যৌগমূলক, ঠিক আছে না, আর এটা কি সোডিয়াম, মিলা হইছে কি সোডিয়াম কার্বনেট। এখন কথা হচ্ছে আমরা যে সময় বিক্রিয়া করি, বিক্রিয়াকালে কিন্তু যোজনীগুলা পরিবর্তন হয়, মানে এটা যোজনী চলে যায় এটা যোজনী। তো দেখ আমরা জানি সোডিয়ামের কত 1, ঠিক আছে না, যখন বিক্রিয়া করে এই যে এইভাবে সোডিয়াম প্লাস এর কার্বনেট, তো এখানে বিক্রিয়া কইলে তো এটা হয়, ঠিক না, এখানে সোডিয়ামের যোজনী 1, কার্বনেটের কত 2, ঠিক না, যখন বিক্রিয়া করে, বিক্রিয়া কইরা যে এই যে এখানে যে 2 আছে কার্বনেটের, এটা চলে আসে হচ্ছে এখানে, এবং এখানে যে 1 আছে এটা চলে যায় এখানে, বুঝছ এটা। এখন যদি আমরা বলি যে ম্যাগনেসিয়াম কার্বনেট, তাহলে দেখ একটা জিনিস, ম্যাগনেসিয়াম কার্বনেট যখন বলি এটারও 2 এটারও 2, তো কি হয়, টোটো কি ভ্যানিশ হয়ে যায়, এরকম না, তো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। তো আমরা যদি যৌগমূলকগুলো চিনি, তাহলে কিন্তু আমরা সংকেত লিখতে পারবো তাড়াতাড়ি, এবং যদি বলে দেয় বাংলায় লিখলেও সংকেত লিখতে পারবো, আর যদি আমি সংকেত দেই তাও বাংলায় বলতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দেই, এখানে যা তোরা একটু 88 পৃষ্ঠা 88 পৃষ্ঠার মধ্যে যা, এখানে দিয়েছে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়ামটা আমরা কি জানি NH4, আর ফসফেট
PO4 এখন কথা হচ্ছে আমরা লিখলাম এখন এরা যোজনী আছে না যোজনীগুলো কি পরিবর্তন হইব না এখন আমরা জানি অ্যামোনিয়ামের যোজনী কত ওই যে NH প্লাস মানে কি যোজনী কত 1 এই যে এই 1 চলে আসবে এখানে আর সরি এখানে না এই যে এখানে আচ্ছা দেখ এই অ্যামোনিয়ামের যোজনী চলে আসবে এখানে আর এই যে এটা কি ফসফেটের যোজনী কত 3 মাইনাস যোজনী তো মাইনাস হয় না এর জন্য এটা হলো 3 তাহলে এই 1 দেওয়ার দরকার আছে তাই এটার নাম কি অ্যামোনিয়াম ফসফেট তাহলে আমরা যদি যৌগমূলকগুলো পারি তাহলে এই যে এই সংকেতগুলো খুব তাড়াতাড়ি আমরা লিখতে পারবো এবং যৌগমূলক পারা মানে কি যোজনীগুলো পারা যোজনীগুলো আমরা সঠিকভাবে বসাইতে পারবো না তাহলে কিন্তু এই সংকেত লেখা খুবই সহজ হয়ে যাবে যদি যৌগমূলক পারি আর ওই যোজনী তো আমরা বের করতে পারি বিভিন্ন পরমাণু বের করতে পারি না আচ্ছা পরে দেখ কি আছে আণবিক এবং গাঠনিক এগুলো আমরা আগে অনেক পড়ছি কিছুই বোঝানোর নাই তাও একটু দেখে লিখে দিই আমি সবচেয়ে সহজ একটা দিয়ে বোঝাই যেমন CH4 এটা কি সংকেত আণবিক সংকেত নাকি গাঠনিক সংকেত এটা কিন্তু আণবিক সংকেত আণবিক সংকেত কাকে বলে যদি কোনো এক বা একাধিক মৌলের সংকেত বা মৌলের কি প্রতীক বা প্রতীকার কি আছে সংকেত বা প্রতীক আছে না যেমন প্রতীক কোনটা উ হচ্ছে প্রতীক আর উট হচ্ছে সংকেত যদি এক বা একাধিক পরমাণুর প্রতীক বা সংকেত নিয়ে একটা যৌগ গঠিত হয় তাকে আমরা বলবো আণবিক সংকেত এখন আণবিক সংকেত যে আমরা লিখছি এরকম থাকলে আণবিক সংকেত হবে তাহলে গাঠনিক সংকেত রূপটা কি হইব এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন কয়টা আছে চারটা হাইড্রোজেন আছে চারটা কার্বন আছে কয়টা একটা তাহলে এটা যদি আমরা গাঠনিক ভাবে আমরা লিখতে চাই তাহলে এখানে সি এর আচ্ছা হাত পরে সি এর যোজনী কত 4 যোজনী যদি 4 হয় তাহলে হাত কয়টা এইভাবে হাত আমরা চিন্তা করব চারটা তাহলে প্রত্যেকটা যেমন হাইড্রোজেনের যোজনী কত 1 তো দেখি আমরা হইছে কি জিনিসটা হইছে কি যে কার্বনের এক হাত দিয়ে কারে ধরছে আরেক হাত দিয়া আরেক হাত দিয়া ঠিক আছে তাহলে এই যে এটারে বলবো আমরা কি সংকেত আণবিক সংকেত আর গাঠনিক সংকেত কি বোঝানো লাগবে আর যৌগযুগত আমরা বিস্তারিত আলোচনা করছিলাম আচ্ছা পরবর্তীতে কি আছে অষ্টক ও দুইয়ের নিয়ম এটা মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের লাগে অষ্টক এবং দুইয়ের নিয়ম অষ্টকের নিয়মটা কি আমি যদি একবারে আচ্ছা অষ্টকের নিয়মটা যদি আমি বলি একবারে সহজ করে অষ্টকের নিয়ম মানে কি প্রত্যেকটা পরমাণু চাই তাদের শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকতো 8টা করে ইলেকট্রন থাকা এই 8টা ইলেকট্রন থাকার প্রবণতাকে আমরা কি বলতে পারি অষ্টক বা 8টা ইলেকট্রন প্রত্যেকটাই চায় না তো প্রত্যেকটা মৌলই কিন্তু চায় যে হ্যাঁ 8টা ইলেকট্রন আনার জন্য এরকম যদি দেয় এটাকে আমরা কি বলবো অষ্টক এবং এখন আমি খুবই সহজে কয়েকটা উদাহরণ দেই একদম সহজ অষ্টক ও দুইয়ের নিয়ম আর দুইয়ের নিয়মটা কিন্তু আধুনিক নিয়ম অষ্টকের পরে বের হইছে দুইয়ের নিয়মগুলো কি যদি একটা পরমাণুর সর্বশেষ ইলেকট্রন সব সময় চায় অষ্টক পূরণ করতে এবং জোড়ায় অবস্থান করার জন্য কি জোড়ায় অবস্থান করার জন্য এইরকম হলে দুইয়ের নিয়ম যেমন CS4 না 4 না অনেকটা মনে দেই এটা তো আমরা পড়ছি একবার আচ্ছা CS4 এ দেই আমরা দুইয়ের নিয়মটা একটু ক্লিয়ার হই CS4 তো এখানে আমরা করে দিছি এখন আমরা প্রথম কার্বনের সর্বশেষ কক্ষপথ কয়টা দুইটা না কক্ষপথ দুইটা না আর সর্বশেষ শক্তি স্তর কয়টা থাকবো কার্বন কয় নম্বর 6টা এইভাবে তো আমি কি বলছি প্রত্যেকটাই চাই দুইয়ের নিয়মের শর্ত কি প্রত্যেকটি পরমাণু চায় জোড়ায় 8টা ইলেকট্রন পূর্ণ করতে সর্বশেষ শক্তি স্তরে এবং জোড়ায় থাকার জন্য তাহলে এখন আমরা যদি চিন্তা করি দেখি কার্বন কয়টা আছে হাইড্রোজেন কয়টা আছে 4টা তাহলে একটা হাইড্রোজেন এখানে বন্ধন গঠন করব এই যে একটা দুইজনে মিলে একটা করছে আচ্ছা এখানে তো এটা হয় নাই আচ্ছা এটা হয় নাই
এটা এরকম নেব আমি বললে আচ্ছা দেখ এদিকে এদিকে এখন এই যে কার্বন একটা হাইড্রোজেনের সাথে একটা বন্ধন করব এই যে হাইড্রোজেনের একটা আবার একটা হাইড্রোজেন নিয়ে আসছে আবার এখানে কি একটা হাইড্রোজেন আবার এখানে একটা আবার হাইড্রোজেন এখানে আবার একটা হাইড্রোজেন তো দেখ এই যে এই কিন্তু অষ্টপূর্ণ হয়ে গেছে এবং জোড়ায় জোড়ায় আছে হ্যাঁ কি অষ্টপূর্ণ হয়েছে না নাও দ্বিতীয়পূর্ণ হয়েছে হ্যাঁ দুইটা করে হয়েছে না হিলিয়ামের মতো হয়েছে না ভাই কি হিলিয়ামের মতো হয়েছে না হিলিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস না হ্যাঁ তো এটা হচ্ছে অষ্টক এবং দুইয়ের নিয়ম পরে কি আছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস আচ্ছা নিষ্ক্রিয় গ্যাসগুলো না কয় নম্বর কয় নম্বর গ্রুপে আছে বুঝছো না? দুইয়ের নিয়ম মানে কি প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকবো এবং অষ্টকপূর্ণ হওয়ার জন্য প্রবণতার চেষ্টা করতে এখন এই যে হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন সংখ্যা করে একটা না তাহলে একটা হাইড্রোজেন কি করব এর সাথে তো দেখো আবার এখানে এই একটা বন্ধন গঠন করছে আবার এই একটা বন্ধন করছে আবার এই একটা বন্ধন এন্ডা কিন্তু ছিলই আগে কার্বনে কার্বন ছিল না একটা করে আবার সবাই নিচে একটা করে সবগুলো কিন্তু খুশি তোমরাও খুশি আমরাও খুশি ঠিক না সবাই খুশি না এই যে হ্যাঁ অষ্টপূর্ণ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় মানে কি হিলিয়ামের মতো হয়ে গেছে হিলিয়াম কি নিষ্ক্রিয় না নিষ্ক্রিয় না হিলিয়াম তো পরবর্তীতে আমরা দেখি যে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস আচ্ছা এটার হিডেনটা কিভাবে দেওয়া আছে নিষ্ক্রিয় গ্যাসও তার স্থিতিশীলতা কিসের জন্য নিষ্ক্রিয় গ্যাস এবং তারা স্থিতিশীল থাকে স্থিতিশীল মানে কি এরা কারোর সাথে বিক্রিয়া করবো না ইলেকট্রন আদান প্রদান করতো না কারণ সব প্রত্যেকে চায় কি হইতে সুস্থির হইতে বা প্রত্যেকে চায় নিষ্ক্রিয় হইতে অষ্টপূর্ণ করে হ্যাঁ অলরেডি থাই সবসময় অষ্টপূর্ণ যেমন আমি যদি এটা একটু বুঝাইতে চাই প্রথমটা তো হিল মানে দ্বিতীয়পূর্ণ মানে কি অষ্টপূর্ণ তো দেখো আমি গ্রুপ নাম্বার কত না ছিল 18 নম্বর প্রথম কি আছে হিলিয়াম পরে নিয়ন পরে আর্গন পরে ক্রিপ্টন পরে রেডিয়াম আচ্ছা আমরা শুধু কয়েকটা দেখুন এটা আমরা ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবো কি লেগে যায় হ্যাঁ এটা দিছে নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীলতা একটা করি প্রথম ধরো নিয়ন নিয়ন কয় নাম্বার 10 তাহলে 1s 2s 2p6 এমন তুমি ভালো করে খেয়াল করো যে লাস্টে শক্তি স্তর কয়টা আছে এই কিন্তু আগে থেকে আসটা নিয়ে বসে আছে মানে আগে থেকে বড় লোক হ্যাঁ মানে বড় লোক কুড়ি গতি কি ওরা দিত না তো না নিজের মতো করে চলতেছে ঠিক আছে নিজে একটা ব্র্যান্ড পড়ে এখন আর্গন করি সবগুলো তো এরকমই হইব একটু দেখাই যেমন 1s 2s 2p6 3s 3p6 তো এটা কি 7টা না না 8টা না তাহলে সর্বশেষ শক্তি স্তর কয়টা 8টা তো হেয়ার কেয়ার ওর সাথে দরকার আছে ঝগড়া টগড়া করার না হ্যাঁ দরকার আছে দরকার নেই এই আছে অষ্টপূর্ণ এর জন্য এর স্থিতিশীলতা ঠিক আছে স্থিতিশীল আয়ন সব সময় এটা কি বুঝছি আচ্ছা এখন রাসায়নিক বন্ধন গঠনের কারণটা একটু দেখবো এটা এই যে বন্ধন ও বন্ধন গঠন দেখছি যে এটা আমরা এটা আচ্ছা ক্যাটায়ন আর হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন আর অ্যানায়ন বুঝতে গেলে আমরা আগেই বলে ফেলেছিলাম যে সমগ্রভাবে ইলেকট্রনের চার্জ কি হয় শূন্য হয় কারণ কি আমি আবার বুঝিয়ে দিতেছি পরমাণুর কেন্দ্রে তুমি কত কি চার্জ থাকে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক না ধরো আমি একটা পরমাণু এখানে লিখলাম একটু বড় করে লিখলাম এটা হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে এই নিউক্লিয়াসে কি চার্জ থাকবো ধনাত্মক আধান থাকবো বা ধনাত্মক চার্জ থাকবে এখন এখানে ধনাত্মক চার্জ আছে ধনাত্মক চার্জের সংখ্যা যত ঠিক তত সংখ্যক ইলেকট্রন এখানে ঘোরাঘুরি করবে ঠিক আছে ইলেকট্রন কি ইলেকট্রন কিন্তু ঋণাত্মক ইলেকট্রন ঋণাত্মক না আর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ এখানে ইলেকট্রন হচ্ছে কি চার্জ ঋণাত্মক চার্জ অ্যানোস্টাপোজ ধরো ধনাত্মক চার্জ হচ্ছে 20টি
আর ঋণাত্মক চার্জ আছে ধরো 20 টি। তাহলে সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে এই পরমাণু সম্পূর্ণ আধান বা চার্জ কত হয়? শূন্য হয়। শূন্য হয় না? এখন ক্যাটায়ন কিন্তু আমি যাইতেছি আস্তে আস্তে ক্যাটায়ন কিভাবে হইবে। এখন ধরো আমি একটা ইলেকট্রন এখান থেকে একটা ইলেকট্রন বেশি আছে এর মানে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। কার কার আছে? এক নাম্বার গ্রুপ যতগুলো আছে প্রত্যেকটার সর্বশেষ কয়টা আছে? একটা আছে। এখন এর একটা আছে, ঠিক আছে? এখন চিন্তা করো এর একটা ইলেকট্রন এর মাইনাস হইব প্লাস হইতো না? একটা কি হইব? প্লাস হইব। এই একটা ইলেকট্রন যদি সে কি হলো দিয়া লাই তা দিয়া লাই ধনাত্মক হইতো না? যদি দিয়া লাই দেখো চিন্তা করো যদি দিয়া লাই আসল কয়টা? 20টা প্লাস, ঠিক আছে না? আর মাইনাসের কয়টা ছিল? 20টা ছিল প্লাস মানে এটা ধনাত্মক আয়ন ছিল 20টা আর মাইনাসের ছিল কয়টা? 20টা। এখন তুমি মাইনাসের একটা দিয়ে লাইছো তাহলে কয়টা? 19 টা তো বিয়োগ করলে প্লাসের একটা থাকতো না? প্লাসের একটা থাকতো না? ঠিক এইভাবেই যখন কিউরে সে দিয়া দিব, কিউরে যখন সে দিয়া দিব তার মানে সে ধনাত্মক আয়ন হইছে। আর ধনাত্মক আয়ন মানে ক্যাটায়ন, ধনাত্মক আয়ন মানে ক্যাটায়ন। আর যদি এর লাগতো কোন জায়গা থেকে আনতো তাহলে কি হইতো? অ্যানায়ন। এখন ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যবহার আমরা কিন্তু অনেকই করি, যখন আমরা করি না বন্ধন করি ক্যাটায়ন এবং অ্যানায়ন কিন্তু ব্যবহার কিন্তু করি। যেমন আমি সোডিয়ামের কত ইলেকট্রন কত? ইলেকট্রন সংখ্যা কত? 10 সোডিয়াম Na 11। তাহলে প্রথম আমরা কয়টা দেবো? পরবর্তীতে 8টা তো যে একটা আছে একটা নিয়ে আমরা একটু খেলামেলা করব। একটার কি করব? দিয়ে দিব। একটারে যদি আমরা দিয়ে দেই আসিল সে কি? সোডিয়াম, বুঝছো? এটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে আসিল সে কি? সোডিয়াম। একটা দিয়ে দিছে। একটা যদি দিয়া দেয় হ্যাঁ কি ধনাত্মক আয়নে মানে ঋণাত্মক আয়নে? ধনাত্মক। যদি একটা দিয়া দেয় Na প্লাস কি দিছে? ইলেকট্রন কয়টা দিছে? একটা বুঝছি বিক্রিয়া কি বুঝছি? কেমনে যে এটা এরকম হইছে? এরকম যদি হয় তাহলে এটা কি? ক্যাটায়ন, ঠিক আছে? এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার ক্যাটায়ন তো বুঝলাম হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন কি করব? গ্রহণ করব। সাপোজ এখন এটারে আমি একটু মডিফাই করি। ধরো এটা হচ্ছে এটা ধরো হচ্ছে ক্লোরিন। তাহলে এখানে আর কয়টা হইব? আরো হইছে না ক্লোরিন? ক্লোরিন হইছে না? 17 নাম্বার এখন ক্লোরিনের কি হইব বুঝো? অষ্টপূর্ণ আলোচনা একটা আনবো একটা কিন্তু আনবো। আচ্ছা শোনো ক্লোরিনটা কি এখন কোন আয়নে আছে নাকি শুধু নিজেই ক্লোরিন আছে? শুধু দেখুন নিজে কি ক্লোরিন আছে না? এর তো কোনো আয়নটা এখানে নাই। আছে কি আয়ন? যদি নিজে ক্লোরিন থাকে আমরা দেখো এটাকে এভাবে লিখতে পারি না? আসলে কি ক্লোরিন? তাহলে কি আয়নটা দিমু কোনো? না একই গ্রহণ করছে নাকি? গ্রহণ করব কি করব? করব বলতে করছে। গ্রহণ না করলে তো আমরা এর তো ক্যাটায়ন নিতে পারবো না, সরি অ্যানায়ন নিতে পারবো না। এখন সে কি গ্রহণ করব নাকি? গ্রহণ করব। কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। যখন গ্রহণ করব তার কি বসি আর বুঝছি বিষয়? এটা কিন্তু মেইন জিনিস। অনেকে করে কি জানোনি? অনেকে করে এই যে এখানে সোডিয়াম না দিয়া এখানে প্লাস ইলেকট্রন দেয় দিয়ে এটা দিয়ে দেয়। আরে বুকারা এটা তো আর অ্যানায়ন হইতো না, এটা ক্যাটায়ন হয়ে যাবে। বুঝো না আমি কি কইছি? এটা কইছি আর কি সোডিয়াম দিয়া প্লাস একটা ইলেকট্রন দেয় পরে দিয়া Na প্লাস দেয়। তো এটা তো এটা হয়ে গেছে এটা অ্যানায়নের জায়গা নিয়মে পড়ছে? পড়ছে না। তাহলে অ্যানায়ন এবং ক্যাটায়নের বিক্রিয়া কি বলছি? আচ্ছা লাস্ট টপিক হচ্ছে বন্ধন গঠন। তো আমরা পড়বো এখন বন্ধন গঠন কি আছে। এই দুইটা বিক্রিয়া ইচ্ছেগুলো লিখে নিতে পারো। এটা হচ্ছে কার বিক্রিয়া? সরি অ্যানায়ন আর এটা ক্যাটায়ন। এখন আমরা লাস্ট টপিক বন্ধন। বন্ধন দিয়ে এই চ্যাপ্টার শেষ করে দেবো। পরে ইলেকট্রন বন্ধন আছে এগুলো বেশি একটা না, এগুলো একটু বাড়িতে এক দুইটা কোর্স যদি তারা দেখো তাহলে হয়ে যাবে। এই অ্যানায়ন বা ক্যাটায়ন নিয়ে কি কোনো প্রশ্ন আছে কারো? যে কোনো প্রশ্ন কার মনের ভিতরে কি আছে প্রশ্ন? না না এটা দরকার নাই তো। অ্যানায়ন ক্যাটায়ন কেমনে ভাগ করে এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে এই যে আমরা দেখাবো। আমরা যখন এই যে এদিকে একটু শুনো, আমরা যখন এখন একটু বন্ধনের মধ্যে যেতেছে বন্ধনের মধ্যে আলোচনা করে দিব যে এটা কেমনে প্লাস হইব নাকি ধনাত্মক হইব তো এইগুলো।
তখন বন্ধনের মধ্যে যাই, আমরা একটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা কি আয়নিক বন্ধন। আমরা সবসময় মনে রাখবো যে সমযোজী বন্ধনগুলা আয়নিক বন্ধনগুলা কি ধাতু এবং অধাতু হইব। কি বলছি? ধাতু এবং অধাতু। আয়নিক বন্ধনগুলো ধাতু এবং অধাতু দুইটা মিলে হইব। আর ধাতু চিহ্ন কি করে মনে আছিল একটা আম লাস্টে আম থাকে। আমের সিজন কিন্তু নেই, ঠিক না? যেহেতু আমের সিজন লাস্টে কোনো মূলে যদি আম থাকে এটা ডাইরেক্ট ধাতু, আর কোনো কথা নেই। আর জাম টাম কাঁঠাল মোটাল থাকলে এটা অধাতু বা অন্য অপধাতু হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তাহলে আমি যদি বলি সোডিয়াম, আম আছে, আম খাইতেছি, তাহলে কি ধাতু? তো সবচেয়ে সহজ টেকনিক যে ধাতু অধাতু চিনার, যদি কোনো পরমাণুর লাস্টে আমরা আম উচ্চারণ করি তাহলে এটা হচ্ছে ধাতু। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এইগুলো সব কি ধাতু। ঠিক আছে? আম থাকলে কি ধাতু, আর যদি আম না থাকে তাহলে এটা অপধাতু বা অধাতু এগুলো কিছু হইতে পারে বা গ্যাস। ঠিক আছে না? তো দেখো আমরা কি বলছি। প্যালাডিয়াম, আচ্ছা, ইট্রিয়াম, জিরকনিয়াম। আয়নিক বন্ধন একটু আলোচনা যদি করি, আয়নিক বন্ধন কেন হইব? আম আম, আম আর বাকি যে ইলেকট্রন সেটা থাকবে। অন্তস্থায়িকা আমো। সেটা আমো। ও আচ্ছা। Amo. আচ্ছা যাই হোক, Hiam, hiam. আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে দেখ এটার মধ্যে কিন্তু আম লুকায় আছে, ঠিক না? আচ্ছা, আম মানে কি ধাতু এবং অধাতু, ধাতু এবং অধাতু মিলা কি হইব? আয়নিক বন্ধন। আর ওইখানে বিস্তারিত আছে, ওইগুলো আমরা আপাতত দরকার নাই। তো দেখো তো, আমরা যদি লিখি সোডিয়াম ক্লোরাইড, তাহলে কি Sodium সোডিয়াম chloride. ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, আমরা জাস্ট একটা বুঝামু, এই একটা দিয়ে বাকি সব বুঝে নিব আমরা। আর এই চ্যাপ্টার কিন্তু মোটামুটি পারি। তো দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আম মানে কি ধাতু। ধাতু, ক্লোরিন মানে কি অধাতু। অধাতু, কোনো কিছু হইব। যাই হোক, তাহলে এটা কি বন্ধন? আয়নিক। Ionic bond. এক সেকেন্ডে আমরা যদি প্রশ্ন এমসি করব সোডিয়াম ক্লোরাইড কি বন্ধন? Ionic bond. আমি যদি বলি ক্যালসিয়াম ক্লোরাইড কি বন্ধন? Ionic bond. এখানে 2 হইব কারণ ক্যালসিয়াম যোজনী 2। যদি বলি পটাশিয়াম ক্লোরাইড কি বন্ধন? Ionic. আয়নিক বন্ধন। ঠিক আছে? আম থাকলেই আয়নিক বন্ধন। এখন যদি ধরো এই আমটাম নাই, আমটাম ছাড়া অন্যগুলো হইলে কি বন্ধন হইব? সমযোজী বন্ধন। যেমন PCl5 এটা কি বন্ধন? এটা যে Potassium chloride. পটাশিয়াম পেন্টাক্লোরাইড। তাহলে এটা কি বন্ধন? এটা সমযোজী বন্ধন। আমটা আছে কোন? ও সরি, ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা সমযোজী এটা কি বন্ধন। ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন যদি আমি বলি SF6, এটা SF4 কি? সমযোজী বন্ধন। PCl সমযোজী। ট্রাইক্লোরাইড। ঠিক আছে না? তাহলে এগুলো সবই, এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। গাড়ি যেরকম দাম আছে জন্য আর যদি দুই থাকে ডাইক্লোরাইড, কারণ ফসফরাস যদি আমরা জানি কত কত জানি 2 3 5, ঠিক না? এই যোজনীগুলো যে কেমনে হয় লাস্টে 2 মিনিটে বুঝাই দিমু। ওই যে যোজনী যে কেমনে একটা একটা দাম দাম করে যে আস্তে আস্তে আছে, ঠিক না? এটা হচ্ছে এভাবে হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কেমনে হইব একটু যদি দেখি, আয়নিক বন্ধনগুলো কেমনে হইব। আয়নিক বন্ধন। তো প্রথমে আমরা করব কি, যে সোডিয়াম ক্লোরাইডে যদি আয়নিক বন্ধন করি, প্রথম এটার কি করব? সোডিয়াম। কি করতেছি আমরা? ইলেকট্রন 2p6 3s1, 3s1। ঠিক আছে না? ক্লোরিন ক্লোরিন, ক্লোরিনের কি হইব? 17 নম্বর 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p7 নাকি 6 5 5 3p5 হইব না? 5 6 7 8 9 10 11 11 বুঝছি? এখন কেন যে এটা আয়নিক বন্ধন হয়, সমযোজী বন্ধন হয় না দেখি আমরা। তো আমরা কি বলছি, যখন এরা বিক্রিয়া করব, এটা সোডিয়াম এবং ক্লোরিন, এরা চাইবো অষ্টকপূর্ণ হওয়ার জন্য, ঠিক না? অষ্টকপূর্ণ হওয়ার জন্য চাইবো না? এখন খেয়াল করো, এও চাইবো অষ্টকপূর্ণ হওয়ার জন্য, এও চাইবো অষ্টকপূর্ণ হওয়ার জন্য। আমরা দেখবো সর্বশেষ শক্তি স্তরে কার কয়টা ইলেকট্রন আছে। তো সর্বশেষ শক্তি স্তরে সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? একটা। যদি বলি ক্লোরিনের কয়টা আছে? 7টা। 7টা।
তাহলে বুঝতেই পারতেছি একজন দিয়ে দিব একটা শেষ দিয়ে দিলে কি হয়ে যাবো যদি এই যে আমরা যদি সোডিয়াম দেখি এখানে সোডিয়াম সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে একটা এই যে এখানে যদি আমরা ক্লোরিন দেখি সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে সাতটা তাহলে কি করব আচ্ছা একটা জিনিস আমরা যদি একটা মানে মিষ্টি দেই গোল দেই একটা স্টার দেই ঠিক আছে তাহলে বোঝাইতে সহজ হবে কারণ তো সোডিয়াম একটা এখানে চলে আসবে ঠিক না এটা কিন্তু দেখাবো এখন পরের কাজ হচ্ছে এটা কিন্তু দেখাইছি আমরা একে এখন পরের কাজ হচ্ছে এই যে সোডিয়ামের এদিকে কথা কথা হইব না আরে কথা বলিস না দেখ এখানে সোডিয়ামের কয়টা আছে সর্বশেষ শক্তি স্তর একটা এখানে কারে দিব ক্লোরিন আমি লিখতেছি না এটা দুইটা লিখবো পরেরটা আর আটটা ঠিক না কারণ ক্লোরিনে আমরা প্রথম দেখামু একটা গেছে আমরা দেখাম পরের চিত্রটা কি লিখব যদি এমন চলে যায় তাহলে আর কয়টা দুইটা লিখুন লেখা একটা থার্ড ব্র্যাকেট দেব দিয়া প্লাস সাইন ঠিক আছে এটা ক্লোরিন এগুলা মোমরা আইটা সব ডিজাইন দেয়া মাইনাস একটা সাড়ে নম্বর ঠিক আছে সব কিছু দিয়া না না একটা এটা স্টার দিব আর এটা যখন ভুল দিব একটা স্টার্ট দিব আর এখানে দেখো স্টার দিব কারণ কি একটা আনবো একটা আনতে দেন ওই যে এখানে ছিল হচ্ছে কয়টা একটা ভুল আর একটা স্টার চলে এসেছে বুঝছি হ্যাঁ প্লাস হচ্ছে কি আইনিক বন্ধন শেষ এখন কি সমযোজী বন্ধন সমযোজী বন্ধন আমি একটা দিয়ে শেষ করে দিব বেশি ঝামেলা হইব আর পারবি এগুলো সমযোজী বন্ধন একটা দিলেই সবগুলো পারবি তো সমযোজী বন্ধন ধাতু বা অধাতু মিলা হইব আর কি। যেমন সমযোজী বন্ধন আইনি বন্ধন কি আইনিক বন্ধন কি আমরা এই করছি ধাতু আর কিন্তু সমযোজী বন্ধন হলো ধাতু অধাতু না আয়নিক বন্ধন শুধু ধাতু অধাতু ঠিক আছে তো এই পিসিএল 3 এটা একটু কঠিনটা যদি পারি সহজ হয় কিন্তু আমরা অবশ্যই পারবো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা দেখ এর নাম কি পিসিএল ফসফরাস ট্রাইক্লোরাইড তিন আছে ডাইটাই টেট্টা বলেন যে পেন্টা ঠিক আছে টেট্টা মনে নাই যে সিরিয়াল টেট্টা ক্লোরাইড আচ্ছা আমি এটা করতেছি এটার নাম কি কি বন্ধন এটা লিখবো আচ্ছা এটা হচ্ছে কি বন্ধন সমযোজী বন্ধন আচ্ছা কথা হইব না সমযোজী বন্ধন একটু ভালো করে যদি একটা প্রতি পরে আর এগুলো বুঝানো লাগবে প্রথম কাজ হচ্ছে কি করব এটা হচ্ছে ভরজাইন কত হইব 3p হচ্ছে 3 আমরা কিসের জন্য যে এটা হয় এটা বুঝাই দেব কেন্দ্রিক আছে এই বিক্রিয়ার মধ্যে আমরা দান না কইরা এর জন্য আমরা বন্ধন করব এটা বুঝাবো 1s 2 2s 5 ঠিক আছে না এখন হ্যাঁ তাহলে বিজয় ফসফরাস হাইড্রোজেন এখন আমরা প্রথম কাজ হচ্ছে এরা যে আয়নিক হইব না কিসের জন্য এটা দেখতে হইব না দুইজনে চাইবো যে সর্বশেষ শক্তি স্তরে কি অসম্পূর্ণ হয় দুইজনে চাইবো না কিন্তু দেখ এখানে যদি আমরা সর্বশেষ কয়টা আছে আর কয়টা লাগে আর 5 6 7 8 তিনটা এখন যদি তিনটা দিয়ে দেই হ্যাঁ কি আর করে থাকবো না আর কি অসম্পূর্ণ হইব আচ্ছা আর কয়টা আছে 7টা আর এন্ড যদি একটা আনি হ্যাঁ অষ্টপূর্ণ হবে কি হইব কিন্তু আমরা দুইজনের কি করতে হইব অষ্টপূর্ণ করতে হইব তাহলে এটা কি করব শেয়ার করব আমরা কি বলছি কিসের জন্য শেয়ার করব কি লেগে এখানে আদান প্রদান করব
আমরা লিখি এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? PCl কেন্দ্রীয় পরমাণু কোনটা? PCl কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। তাহলে লিখলাম আমরা ফসফরাস। এখন ফসফরাসের প্রথম আচ্ছা এখানে ফসফরাসের আরেকটু জিনিস করে দেব এটা হচ্ছে এরকম 1s2 2s2 আছে। এখন কি আছে 3p3 না p এর মধ্যে না কয়টা থাকে মনে আছে px py pz এই যে ঘূর্ণন সংখ্যা আছে তাহলে px এর মধ্যে কয়টা থাকবে দুইটা এটার মধ্যে দুইটা এটার মধ্যে কারণ p অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে 6টা থাকে না তাহলে প্রত্যেকটার মধ্যে দুইটা করে মনে আছে প্রথমটা এইভাবে থাকবে ঠিক আছে না এখন যদি তিনটা থাকে তাহলে প্রত্যেকটার মধ্যে আগে একটা একটা দিয়ে দিতে হবে যেমন তিনটা থাকলে প্রত্যেকটার মধ্যে কি করব এইভাবে একটা করে ঠিক আছে না চারটা থাকলে আবার নাম দিলাম পাঁচটা থাকলে না ছয়টা থাকবে বুঝছি তাহলে এখানে এইটা কি হবে px py বুঝছি মানে কি আর তিনজনে কি আছে জোড় অবস্থায় আছে কেউ কি জোড় অবস্থায় আছে না সবাই কি বিজোড় অবস্থায় তাহলে আমরা বর্ণনাটা কেমনে দিব বর্ণনা দিব হচ্ছে এইভাবে যে নাই আচ্ছা আমরা কিন্তু লিখবো আগে যে এখানে PCl5 হচ্ছে সমষ্টি বন্ধন ঠিক আছে না গঠন করে নিচে তার ব্যাখ্যা করা হবে বা বিশ্লেষণ করা আছে এটা কিন্তু ডায়াগ্রাম যে রাখি না আমরা এটা কোনো ডায়াগ্রাম বা চিত্র তো দেখো এটা কিভাবে এখন প্রথম দেখবো আমরা ফসফরাস ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস আগে করছি দেখতে পাচ্ছি ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরের p অরবিটালের তিনটা অযুগ্ম অযুগ্ম মানে কি বিজোড় অযুগ্ম মানে কি বিজোড় এই যে কি অযুগ্ম অবস্থায় আছে না p অরবিটালের তিনটা অযুগ্ম অবস্থায় আছে কি ইলেকট্রন তিনটা কি আছে অযুগ্ম অবস্থায় আছে এবং এটা যদি করি এখানে শুধু একটা ইলেকট্রন কি থাকবে অযুগ্ম পাঁচটা মানে কি দেখছো পাঁচটা মানে কি তাহলে কয়টা আছে একটা খালি আছে ঠিক না আচ্ছা যাই হোক আমরা একটু দেখাই তো এখানে প্রথম এক মোল ফসফরাস প্রথমটা কত হইব দুইটা ফসফরাসের দেখা যায় প্রথমটা পরেরটা আটটা পরেরটা কত হইব এখানে ফসফরাসের কত হইব পাঁচটা তো দুইটা কি থাকবো দুইটা থাকবে না জোড় অবস্থায় আর যে তিনটা থাকবো মানে বিজোড় অবস্থায় বুঝছো এটা যদি আসাই সেটা তো দেখলাম বুঝো নাই কি লিখলাম লেসন না 3pz 1px1 3py1 চারটা থাকলো এটা একটা মানে দুটো হইতো একসাথে দুটো হইতো এখন দেখি আমরা এটা কি ক্লোরিন ক্লোরিন এখন ক্লোরিন কয়টা আছে এখানে তিনটা আছে না আচ্ছা তিনটা যদি আমার কয়টা লাগে কোন দিন আমার এই এনতে একটা ক্লোরিন না এই ক্লোরিনে অষ্টকোণ এখানে কয়টা লাগে একটা দেখো আর একটা লাগে না একটা আর একটা যদি এখানে করি এটা কয়টা লাগবে একটা একটা যদি করি কয়টা লাগবে বুঝছো তো বিষয়টা বুঝছো না এখানে ক্লোরিন কয়টা আছে তিনটা এইখানে একটা ক্লোরিন এখানে এখানে তিন ক্লোরিন তিন আনো তো এটার জন্য একটা লাগে বুঝছি এটা ক্লোরিনের ইলেকট্রন আবার ঠিক আছে না আর যেগুলো আছে এগুলো আমরা দিয়ে দিব কয়টা আছে এখানে কয়টা থাকবে আর ছয়টা না এটার মধ্যে কয়টা বুঝি তো এটা এই সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো তুই বুঝছস পারমু কি আমি লাস্টবারের মতো এটা মানে কিভাবে আমরা লিখবো খাতার মধ্যে এদিকে করতে পারবো কিন্তু লিখার অনেক ঝামেলা হতে পারে লিখবো হচ্ছে এইভাবে যে প্রথমে আমরা করবো কি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দুটো ইলেকট্রন বিন্যাস করবো পরে লিখবো এখানে এটা কিন্তু করবো ইলেকট্রন বিন্যাস এটা পারবো না করতে পারবো না হ্যাঁ পারবো না এটা px py pz লিখবো যে ফসফরাসের
সর্বশেষ শক্তি স্তরে 3টা অযুগ্ম অবস্থায় ইলেকট্রন আছে কয়টা? 3টা। এবং ক্লোরিনের অযুগ্ম অবস্থায় আছে কয়টা? একটা। এখন আমরা কি করব লিখব যে ফসফরাস এবং ক্লোরিন দুজনে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। ঠিক আছে? যদি বলি এখানে লন পেয়ার বা বন্ড পেয়ার, এখানে লন পেয়ার মানে কি মনে আছে? বন্ড পেয়ার কি মনে আছে? বন্ড পেয়ার হচ্ছে এই যে এগুলো। বন্ড পেয়ার কি? বন্ধন দুই ইলেকট্রন যোগ করা, এক জোড়, দুই জোড়, তিন জোড়। মানে কয় জোড় ইলেকট্রন আছে বন্ড পেয়ার? 3 জোড়। আচ্ছা তাহলে এটা কি বুঝছি আমরা? হ্যাঁ? এটা কি বুঝছি? আয়নিক বন্ধন সমযোজী বন্ধন। এখন পানির মধ্যে কত বাজে দেখো? আচ্ছা তাহলে সময় নেই, পানির মধ্যে এটা আরেকদিন বুঝাবো। আজকে জাস্ট এই আর একটু দেখে যাবে। তার প্রশ্ন আয়ে যে ফসফরাসের যোজনী কয়টা আছে জানো? ফসফরাসের 3টা না? ফসফরাসের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। এটা যদি আসে তাহলে এইভাবে দেখি। ফসফরাস কয় নম্বর আছে? 15 নম্বর। একটু ভালো করে খেয়াল করবে এটা। 15 নম্বর আছে। তাহলে এই সাধারণ সংখ্যাটা তো আমরা করতে পারবো ঠিক না? 3s2 হইলেই তো হইছে 2p6 3s2 pb কত? 3 আচ্ছা এখন এই যে ফসফরাসের যোজনী কত কেউ কি বলতে পারবেন? যোজনী কত? একদম হচ্ছে 3 3 কিভাবে বলছি? আচ্ছা আচ্ছা আমি যদি আরেকটা সহজ করে বুঝাই, হোল্ডের নিয়ম বলে এটা এই যে এটা 2s2 2p6 3s। এখন দেখো 3টা আছে না? তাহলে 3px 1 3py1 3pz1 মানে অযুগ্ম আবার যোজনীর সংকেত কিন্তু এটাও আছে যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো অযুগ্ম অবস্থায় থাকে ইলেকট্রন ওইটা ওই সংখ্যারে কি বলা হয়? যোজনী বলা হয়। তাহলে এখন যোজনী কত? যোজনী কত? 3 3 হইছে না? আচ্ছা এখন দেখো আমরা যদি এই ফসফরাসে আমরা তাপ দিব, কি দিব? তাপ। এটা দিয়ে বুঝাইছি তাপ দিছি। যদি তাপ দেই তাহলে ফসফরাস তাপ দিলে এটার যে কণাগুলো আছে গতিশীল হবে। ওই যে মনে নাই? গতিশীল হইলে এর থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিব। দেখো কি করে 15 কি দরকার নাই 1s 2 2s 2p 3s। আচ্ছা কই থেকে ইলেকট্রন একটা ছাড়বো যেটা শক্তি কম? আচ্ছা বলতে 3p এর শক্তি কম নাকি s এর শক্তি কম? আচ্ছা 3s এর শক্তি কম না? মনে নাই? n l তাহলে কার শক্তি কম? s এর শক্তি কম না? যেটার শক্তি কম এখান থেকে একটা ইলেকট্রন ছাইড়া দিব। ঠিক আছে? একটা ইলেকট্রন যদি ছাইড়া দেয় দেখো px 1 3p y 1 3 pz 1 একটা ছাইড়া দিছে না? একটা কই যাইব? ঠিক আছে? 3d x এর মধ্যে একটা দিলে দিব। দাও তো যোজনী কত হইছে? কি চাই? 1 2 3 4 5 6 সরি 5 1 2 3 4 5 যোজনী কত হইছে? 5। আমি এই লাইনটা আবার বুঝাই দিতেছি। ফসফরাসের যোজনী হচ্ছে 3 আর 5। তাহলে এখানে যোজনী কত পাইছি? 5। আবার এখানে যখন আমরা তাপ দিছি কারেন্ট ফসফরাসে তাপ দেওয়ার পরে এখানে যখন কণাগুলো গতিশীল হইছে কাঁপতেছে একটা ইলেকট্রন এখান থেকে ভাঙা যাবে, মানে একটা ইলেকট্রন চলে যাবে। তো কারেন্টে যাবে যার শক্তি কম হয় না? যার শক্তি কম হ্যাঁ দিলে সবাই মানে দিলে মারে আর কি। তো এখানে n প্লাস l তুমি চিন্তা করো, n প্লাস l চিন্তা করলে এখানে s এর শক্তি s অরবিটালের শক্তি কম, মানে p অরবিটালের শক্তি কম, অবশ্যই s অরবিটালের শক্তি কম। তো এখান থেকে s থেকে একটা অরবিটাল থেকে একটা ইলেকট্রন যাইবো। এখন তো যাইবো কই যাইবো? 4s এর মধ্যে যাওয়া যেত না, কারণ d 3 তৃতীয় শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? sp দুইটা যেহেতু আমরা হয়ে গেছে কাটা দিতে d এর আমরা দুইটা নিয়ে আইছি। ঠিক আছে? তাহলে এইভাবে হ্যাঁ যোজনী কত হইছে? তোমাদের কালকে হোমওয়ার্ক হচ্ছে যে সালফারের যোজনী পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। সালফার এর যোজনী ব্যাখ্যা
আমি বলে দিতেছি সালফারের যুগল হচ্ছে 2 4 6 সেম সেম হইব এবং আর কিছু হোমওয়ার্ক হচ্ছে বন্ধন বন্ধন আর দুইটা ডায়াগ্রাম সহকারে বন্ধন একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এটা কি বন্ধন একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এটা কি বন্ধন বের করব আর আয়নিক বন্ধন। আচ্ছা যাই হোক আমি তো ক্যালসিয়াম পারতাছো কিন্তু ঠিক এটা কি বন্ধন একটা আমি আয়নিক একটা সংযোগ দুইটা বন্ধন দিলাম কালকে হচ্ছে এই দুইটা বন্ধন পড়া আজকের মতো কয় অধ্যায়টা পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এখানে কম যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমারে বলবেন